প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় বিশ্বায়নের পথে পথে। ঘটনা পেছনে গল্প নিয়ে বিহাইন্ড দ্য স্টোরি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। আমি সৈকত সালাউদ্দিন। ধীরে ধীরে আমাদের সংস্কৃতি অঙ্গনের মানুষেরাও বিশ্বায়নের মঞ্চে হাঁটছেন। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় এবারের ফলাফল সবাইকে আশাবাদী করেছে। এদিকে হলিউড বলিউডের পথ ধরে আন্তর্জাতিক বক্স অফিসে উকি দিচ্ছে আমাদের সিনেমা, অর্জন করছে অনেক আন্তর্জাতিক পুরস্কার। একসময় যা ছিল স্বপ্ন বা ভাবনায়ও অনেক দূরে কোথাও, ধীরে ধীরে তা আমাদের কাছেই ধরা দিচ্ছে। ক্রিকেটে বিশ্বজুড়ে বাংলাদেশ প্রিয় একটি নাম। আমাদের সিনেমাও হলিউড বলিউডের মতো আন্তর্জাতিক বাজারে বক্স অফিসে ভালো আয় করছে। দেবী শুধুমাত্র কানাডায় ব্যবসা করেছে প্রায় ৬০,০০০ কানাডিয়ান ডলার। কানাডা, আমেরিকা ও মধ্যপ্রাচ্য মিলিয়ে ঢাকা অ্যাটাক ব্যবসা করেছে প্রায় ৭৫,০০০ কানাডিয়ান ডলার। হালদা সহ অনেক সিনেমা নানান আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছে। শাকিব খান, জয়া আহসান জনপ্রিয় হয়েছেন ওপারে। মিস ওয়ার্ল্ড বাংলাদেশের দ্বিতীয় আয়োজন থেকেই এবছর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় সেরা ৩০-এ এসে চমক দেখিয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। দেখা যাচ্ছে বিশ্ব পরিমণ্ডলে সুযোগ পেলে আমাদের অর্জনও হয় চোখে পড়বার মতো। বিশ্ব পরিমণ্ডলে আমাদের সম্ভাবনা আলোচিত হলেও আমাদের প্রস্তুতি ও পৃষ্ঠপোষকতা নিয়ে সমালোচনা রয়েছে। বলা হয় আমরা উৎসাহ দেবার চাইতে ট্রল করতেই বেশি পারদর্শী। আমার ধারণা সময়টা মূল ফ্যাক্টর নয়, কারণ আমি যে কাজগুলো করছি নিজেকে দিয়ে বলতে পারি যে আসলে কোয়ালিটি থাকলে এবং যদি প্ল্যান বাস্তবায়ন পরিকল্পনাগুলো ঠিকমতো থাকে তো সব কাজই করা যায়। এটি চ্যালেঞ্জিং জব, মানে চ্যালেঞ্জটাকে ভালো করে নিলে করা যায়। আর যে সময় যদি বেশি হয় তাতে করে অনেক সময় জিনিস হয়তো ঝুলেও যায়, তারপরেও আরেকটু সময় দরকার। মিস ওয়ার্ল্ড বলতে কে কীভাবে দেখেন বা ভাবেন জানি না, সারা পৃথিবী থেকে আপনি একটা খেতাব অর্জন করে নিয়ে আসছেন। তো এইখানে যখন আপনার একজন প্রতিনিধি যাবে, এর সাথে আমার মনে হলো যে জাতীয় পর্যায়ে তো বটেই, ইন্টারন্যাশনালিও ব্র্যান্ডও আপনি চাইলে আপনার উচিত এটার সাথে যুক্ত করা, তাইলে পুরো ব্যাপারটার প্রতি সবার একটা অন্যরকম মনোযোগ থাকে। সেই পৃষ্ঠপোষকতার একটা অভাব আমরা দেখি, যে খুব একটা হাইলাইট করার মতো ব্যাপার থাকে না। নেপাল আমাদের থেকে অনেক ছোট দেশ, অনেক কম লোক, বাট তারা গতবারও তারা ভোটে ফার্স্ট, এবারও ফার্স্ট। এবং আমাদের কাছে খবর আছে যে আসলে তেমন কোনো ক্যাম্পেইন করে না, ওরাই সচেতন। এইবার কিন্তু একটা প্রভাব পড়েছে, যখন ঐশী একটা ভালো অবস্থানে গেল, মিডিয়া তাকে ভালো কভারেজ দিয়েছে এবং সেটা নিজেদের ইচ্ছাতেই। ভোট করার যে ব্যাপারটি, এই ব্যাপারটি আমরা স্পষ্টভাবেই আমাদের ফেসবুক এবং আমাদের যে সকল ক্যাম্পেইন ছিল সোশ্যাল মিডিয়াতে, এই ক্যাম্পেইনগুলো তো স্পষ্ট ছিল এবং যারা ভোট করেছে কম না, কিন্তু অনেক ভোটারই ভোট করেছে। নেতিবাচক সব কিছুর প্রতি মানুষের আগ্রহটা একটু বেশি থাকে। তো এইবার যখন প্রোগ্রামটা যখন শেষ হলো, H2 একটা ব্যাপার আসলো, উইশ করার একটা ব্যাপার আসলো, মানুষ এটা অনেক মজাভাবে নিয়েছে, অনেক ট্রল করেছে, হাসাহাসি করেছে। কিন্তু এইগুলোর সাথে কিন্তু কোনোভাবেই এই যে আমাদের প্রতিনিধি হয়ে বাংলাদেশ থেকে গেল, সে কিন্তু এগুলোর সাথে জড়িত ছিল না। তার যোগ্যতা বলেন বা তার সৌন্দর্য বলেন বা তার অংশগ্রহণের ক্ষমতা, আত্মবিশ্বাস সবটাই কিন্তু ভালো ছিল এবং সেটার প্রমাণ কিন্তু সে এখন দিয়েছে। মানুষ মাত্রই ভুল হতেই পারে, সেটি যেভাবে ফলো করে আমাদের এই মিডিয়াতে সবাই ক্যাম্পেইন করে নিজের শ্রমটুকু দিয়ে, দেশের সাপোর্টের ব্যাপারে, দেশের একজন প্রতিযোগীকে সাপোর্ট করার ব্যাপারে যদি ওরকম সাপোর্ট সবাই করতো, তাহলে মনে হয় যে আমার যে ক্যাম্পেইন আমি করেছি তার থেকে অনেক বেশি ক্যাম্পেইন হতো। মানুষ কখনো জন্ম থেকে সমৃদ্ধ হয়ে জন্মায় না, সে জন্মের পরই সমৃদ্ধ হয়। তো ঐশী কিন্তু ওই এক্সপিরিয়েন্সটাই এসে আমাদেরকে শোনালো যে একটু সোশ্যাল ওয়ার্ক, একটু ভালো কাজের সাথে জড়িত থাকা, একটু ভালো ইংলিশ বলতে পারে, এই ব্যাপারগুলো থাকলে একটা ভালো কিছু হওয়া সম্ভব। যারা আসবে তারা যেন সবসময় নিজেকে তৈরি করার জন্য, এবং শুধু মিস ওয়ার্ল্ডে আসার জন্য নয়, বাস্তবিক জীবনেও একজন প্রতিষ্ঠিত বা একজন গুণী মানুষ হতে হলে এই গুণগুলো থাকা দরকার। একটু নিজে নিজে এদিকে এগিয়ে এলে নিজেকেও এগিয়ে নিয়ে যেতে পারবে, দেশকেও এগিয়ে নিয়ে যেতে পারবে। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলছি বিশ্বায়নের পথে পথে নিয়ে। ফিরছি বিরতির পর।
বিরতির পর ঘটনার পেছনে গল্প নিয়ে বিহাইন্ড দ্য স্টোরি অনুষ্ঠানে হাজির আমি সৈকত সালাউদ্দিন। আমাদের আজকের বিষয় বিশ্বায়নের পথে পথে, এবং এই অংশে আমার সাথে যোগ দিয়েছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2018 জান্নাতুল ফেরদৌস ঐশী। ঐশী, আপনাকে স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ। প্রথমেই অভিনন্দন জানাই যে আপনি এবছর ভালো ফলাফল করেছেন, আপনি আমাদের মুখ উজ্জ্বল করেছেন। আপনার হচ্ছে প্রথমে জানতে চাই যে এই যে একটা সময় আপনি পার করছেন, ফ্ল্যাশ, অনেক ইন্টারভিউ, শোজ, এই সময় কেমন লাগছে আপনার? যেহেতু দেশের রিপ্রেজেন্টেটিভ হিসেবে সবকিছু খুবই ভালো লাগছে। দেশকে অনেক ভালোবাসি, দেশ নিয়ে অনেক বেশি গর্ববোধ করি। সেই দেশের রিপ্রেজেন্টেটিভ, যে দেশে স্বাধীনতা এসেছে 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে, সেই দেশের রিপ্রেজেন্টেটিভ, অনেক বেশি প্রাউড ফিল করছি, অনেক বেশি খুশি আমি, আলহামদুলিল্লাহ। এখন যদি বলি আপনার আগের জীবনটা কি বেশি ভালো ছিল, নির্ঝঞ্ঝাট ছিল, এখন কি আস্তে আস্তে একটু মনে হচ্ছে যে ঝঞ্ঝাট না, ঠিক ব্যস্ততা বেড়ে গিয়েছে আর অনেক বেশি দায়িত্ব বেড়ে গিয়েছে আর চিন্তাধারার পরিবর্তন করতে হচ্ছে, কিন্তু ভালো লাগে। কেমন জীবন ছিল আপনার? পড়ছেন এখনো আপনি? হ্যাঁ, ওই যে পড়াশোনা নিয়ে আর বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম, আমি একটু ডানপিটে টাইপের ছিলাম। মিস ওয়ার্ল্ড বাংলাদেশে অংশ নেওয়ার অভিজ্ঞতাটা আমাদেরকে বলেন। আমার পরিবার অনেক সাপোর্টিভ। পরিবারের ছোটবেলা থেকে সংস্কৃতি চর্চা ছিল, যদিও গ্রামের পরিবার, বাংলাদেশের বেশিরভাগ পরিবার একটু কনজারভেটিভ হয়, কিন্তু সেক্ষেত্রে আমার পরিবার সম্পূর্ণ ভিন্ন ছিল। স্বাধীনতা পেয়েছি, তাই এসব নিয়ে বড় বড় স্বপ্ন দেখার সাহসটা আমি পেয়েছি। ছোটবেলা থেকে ইচ্ছা ছিল দেশকে যদি কোনোভাবে রিপ্রেজেন্ট করতে পারি, যে কোনোভাবে, বা এরকম বিউটি পেজেন্টের প্রতি অনেক আগ্রহ ছিল বিভিন্ন ধরনের। সেখান থেকে আগ্রহ থেকে একটু একটু করে, কিন্তু এই বছরে যে এভাবে হঠাৎ করে আমি পার্টিসিপেট করবো সেটা বুঝিনি। তবে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ গত বছর যখন দেখেছি, ইচ্ছা ছিল কোনো একদিন আমি পার্টিসিপেট করব। এরপর কি কি ঘটলো, কি করে করলেন? এরপর তো রেজিস্ট্রেশন করা সময়ের মধ্যে, এরপরে অডিশনের জন্য ডাকলো, অডিশনে টিকে যাওয়ার পর ইচ্ছাটা বেড়ে গেল, কিন্তু অনেক বেশি কঠিন ছিল আমার জন্য, যেহেতু সম্পূর্ণ গ্রাম থেকে আসা। কারণ এখানে বিভিন্ন পরিচিত অভিনেত্রী, মডেলরাও ছিলেন, তাদের সাথে একটু নার্ভাস ছিলাম, কিন্তু পরে আস্তে আস্তে কনফিডেন্স। সত্যি করে বলেন তো, মানে কি আশা করেছিলেন, ফলাফলটা কি আশা করেছিলেন? প্রত্যেকটা রাউন্ডে আশা করেছিলাম এই রাউন্ডটাতে যেন টিকে যাই। আচ্ছা আচ্ছা, এতটুকুই আশা। প্রত্যেকটা রাউন্ডে এরকম ছিল, পরের রাউন্ডে ইচ্ছা ছিল এই রাউন্ডটাতে যেন টিকে যাই, এইরকমই। ঠিক কখন আপনার মনে হলো যে না, হতে পারে একটা ভালো ফলাফল আসতে পারে? টপ 10 সিলেকশনের দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেদিন আশাটা বেড়ে গিয়েছিল, যেদিন সবাই প্রশংসা করেছিল, সবাই বলেছিল ওই দিনের বেস্ট পারফর্মার আমি। সব মিলিয়ে আশাটা বেড়ে গিয়েছিল। আপনি 118 দেশের প্রতিযোগিতার সাথে অংশ নিলেন, সেই অভিজ্ঞতাটা বলেন আমাদেরকে। অসাধারণ, জীবনের শ্রেষ্ঠ অভিজ্ঞতা বলা যায়, কারণ 118টা মেয়ের সাথে থাকা মানে আমি 118টা দেশকে চিনেছি। কারণ প্রত্যেকটা মেয়ে এক একটা দেশের ন্যাশনাল চ্যাম্পিয়ন, প্রত্যেকের মাধ্যমে তারা তাদের দেশকে তুলে ধরেছে। 118টা দেশকে চিনেছি। বাংলাদেশ চেনে তা? সবাই চেনা না, আমি বাংলাদেশের একটি পরিষ্কার চিত্র সবার সামনে তুলে ধরেছি। আমি প্রত্যেকের সাথে অনেক গল্প করতাম, সবার সাথে অনেক ভালো ফ্রেন্ড ছিল আমার। আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলাদেশের পোশাক, খাদ্যাভ্যাস সবকিছু তুলে ধরেছি। বাংলাদেশে যে পৃথিবীর লংগেস্ট সি বিচ আছে, তারপরে ম্যানগ্রোভ ফরেস্ট, লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, এসব নিয়ে আলোচনা করেছি। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে বা ভাষার যে ইতিহাস, এসব কিছু নিয়ে আলোচনা করেছি। বাংলাদেশের ক্রিকেট, বিশেষের অলরাউন্ডার সাকিব আল হাসান, মাশরাফি, তাসকিন, সবার কথা আমি বলেছি। আমার দেশ সম্পর্কে যত বলা যায় আমি বলেছি। শিখলেন কি কি আপনি? শিখেছি, যেহেতু 18 বছর বয়সের কারণে ম্যাচুরিটি লেভেলটা হয়তো একটু কম ছিল। এক ধাপ বড় হচ্ছি, আর হয়তো এই 1 মাসের মধ্যে আমার কেন যেন মনে হচ্ছে অনেক বেশি বড় হয়ে গেছি, কারণ অভিজ্ঞতাগুলো অনেক ভালো ছিল। এবং যেমন আমি প্রতিযোগিতায় হেরে যাওয়াটা খুব ভালোভাবে কখনো নিতে পারতাম না আগে, কখনোই না। ওই ধাক্কাটা আমার পক্ষে সামলানোটা একটু কষ্ট ছিল, কিন্তু এখানে এক রকমের হেরে যাওয়াই বলা যায় 12টা দেশের কাছে। কারণ টপ 12 সিলেকশনের সময় আমি টপ 12-এর মধ্যে ছিলাম না, কিন্তু সেটা প্রথমে বেটার করেছেন, এবার আপনি 30-এর মধ্যে ছিলেন। আশা অনেক বেশি ছিল, কিন্তু এটা প্রথমে একটু কষ্ট হলেও আমি অনেক ভালোভাবে এটা মেনে নিতে পেরেছি। যদি আমার পারিপার্শ্বিক মনে হয়েছে বা ওখানে কম্পিটিশন করতে গিয়ে যে আপনার প্রস্তুতিটা আরো ভালো হতে পারতো, বা সেটা কি আপনি ঘাটতি অনুভব করেছেন? ঘাটতি অনুভব করেছি, আমি যেটা বলেছি, আমি ডেঙ্গুতে আক্রান্ত ছিলাম। আমার বিউটি উইথ দ্য পারপাস ভিডিও সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ বিউটি উইথ দ্য পারপাস হচ্ছে
সোল অফ দ্য মিস ওয়ার্ল্ড। সো সেক্ষেত্রে আমার একটু ঘাটতি রয়ে গেছিলো, আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি অসুস্থতার কারণে। ওটা থাকলে আমি নিশ্চিত আমি টপ 12-এ থাকতাম। কি শিখতে পেরেছিলেন আপনি এই আমাদের ইভেন্টে, মানে গ্রুমিং স্টেজ আর ওরা গ্রুমিং স্টেজে কি শিখে আসে? আমি গ্রুমিংটা বললাম না, অসুস্থ ছিলাম, এজন্য আমার গ্রুমিংটা সম্ভব হয়ে ওঠেনি ওভাবে। মানে ওখানকার প্রতিযোগীরা কি শিখে আসে বা কত সময় ধরে ওরা গ্রুমিংটা করতে পারে? অনেকের ফেব্রুয়ারিতে হয়েছে, এক্ষেত্রে দীর্ঘ সময় পেয়েছে, অনেকের মার্চে, বা যতটুকু সময় পেয়েছে তার গ্রুমিং পেয়েছে। আমি অসুস্থ থাকার কারণে এটা পাইনি, সেক্ষেত্রে একটু ঘাটতি রয়ে গেছে। আমি গ্রুমিং পেলে বিউটি দ্য পারপাসের যে ভিডিওটা এটা করলে হয়তো বা অনেক বেশি ভালো করতে পারতাম। আমরা আরও গল্প শুনবো, একটা বিরতি নিয়ে নিই। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে আসবে বিহাইন্ড দ্য স্টোরি। আমাদের সাথে আছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2018 জান্নাতুল ফেরদৌস ঐশী। বিরতির পর ঘটনার পেছনে গল্প নিয়ে বিহাইন্ড দ্য স্টোরি অনুষ্ঠানে আবারও হাজির আমি সৈকত সালাউদ্দিন, এবং আমার সাথে আছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2018 জান্নাতুল ফেরদৌস ঐশী। ঐশী, আমরা আপনার অভিজ্ঞতার কথা শুনলাম, এবার একটু জানতে চাই, সেটা হচ্ছে যে এই ধরনের অভিজ্ঞতা তো ভালো অভিজ্ঞতা হয়, মন্দ অভিজ্ঞতা হয়। তা আপনার কি মনে হয় যে অন্য দেশের যারা প্রতিযোগী তাদের প্রতি মানে তাদের দেশের মানুষ অনেক বেশি সাপোর্টিভ, নাকি আমাদের মতো ট্রল ওখানেও হয়? আপনার কি মনে হয়েছে? এখানে তো আমরা দেখছি ইদানিং একটা ট্রল কালচার শুরু হয়েছে, এটা আপনি কিভাবে দেখেন? আমি খারাপ ভাবে দেখি না, আমি এনজয় করি, আমি যথেষ্ট এনজয় করি। আর এমন কি খারাপ হয় না? কখনোই না। কিন্তু ট্রল একটা বিষয়, কিন্তু ভুয়া যে খবরগুলো, অপবাদগুলো, এগুলো নিয়ে একটু খারাপ লাগে, যদি অত গায়ে লাগাই না। তবে ট্রলের কি কোনো ইমপ্যাক্ট করে আপনাকে নিয়ে? কোনো খারাপ নিউজ অনলাইনে বা কোনো ইম্প্যাক্ট করে না? মন খারাপ করেনি, মন খারাপ ওইভাবে হয়নি, কিন্তু যখন ভাবে যে আমার দেশের মানুষ, আমি তাদের রিপ্রেজেন্টেটিভ, তারাই শুধু আমাকে নিয়ে কোনো কারণ ছাড়া, তাদের কোনো স্বার্থ নেই, শুধু করছে, তখন খারাপ লাগে। এই ধরনের একটি কম্পিটিশন আমি ভবিষ্যতের জন্য জানতে চাই, যে যখন আপনারা বা আপনার পরবর্তী কেউ রিপ্রেজেন্ট করবে, সাধারণ মানুষ বা সরকার কি ধরনের পদক্ষেপ নিতে পারে আপনার মনে হয়? প্রথমত ভোটিং এর যে বিষয়টা, H2O-টাকে যতটা হাইলাইট করা হয়েছে বিশ্বব্যাপী, কারণ আমাকে বাইরের দেশের কন্টেস্টেন্টরা কিন্তু জিজ্ঞেস করছে, তুমি কি সেই বিউটি পেজেন্টটা দেখে যেখানে H2O ব্যাপারটা ছিল? মানে বাইরের দেশের কন্টেস্টেন্টরা আমাকে, মানে আমরা ওয়ার্ল্ড ওয়াইড এটাকে পাবলিশ করে দিয়েছি। সেক্ষেত্রে যদি ভোটিং এর ব্যাপারটা আমরা এত যত্ন সহকারে দেখতাম, হয়তো আমি আরো অনেক ভালো করতে পারতাম। আর আমাকে নিয়ে সংবাদ মাধ্যমগুলোর কথা বলি, আমি তাদেরকে খারাপ বলছি না, তারাও আমাকে অনেক সাপোর্ট করেছেন, আমাকে নিয়ে অনেক ভালো রিপোর্ট করেছেন, কিন্তু তারা কখন সংবাদ পাবো, কখন সংবাদ করব, এভাবেই যদি তারা আমার ভোটিংয়ের ব্যাপারটা যদি আরেকটু নজর দিতেন, হয়তো বা ভালো করতে পারতাম। আমার পরে যে আসবে, আমি অবশ্যই চাই তার জন্য সবাই কেয়ারফুল হোক। আমি চাই বাংলাদেশ আরো অনেক ভালো করুক সামনে। আপনি বলছেন যে আমাদের ক্যাম্পেইনটা আরেকটু অর্গানাইজড হওয়া উচিত। হ্যাঁ, আরো অর্গানাইজড হওয়া উচিত ছিল। এমনকি মিস স্পেন যে, সে আমাকে ও অনেক দুষ্ট ছিল, আর ও প্রতিনিয়ত আমার ট্রোলগুলো এনে বের করে দেখাতো, এই দেখো তোমার দেশের মানুষ তোমাকে নিয়ে কি বানাচ্ছে। দেশের মানুষ ট্রল করে না? আমরা তো শিখলামই ওখান থেকে, অল্প। আমরা শিখে আমরা যতটা করি, ওরা শিক্ষা দিয়ে অনেক বেশি করতে পারে না। ভবিষ্যতে যারা প্রতিযোগিতা করবে তাদের জন্য একটু টিপস আপনি কি দেবেন? তাদেরকে একটু টিপস, যারা অংশ নিতে চায়, ভালো করতে চায়। মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশন একজন ন্যাচারাল পারসনকে খোঁজে, বলে যে বি ইয়োরসেলফ, ডোন্ট ট্রাই টু বি লাইক এনি আদার। আমি এরকম, কিন্তু আমার অন্য কাউকে দেখে ভালো লাগছে, তার ওই আচরণটা, আচ্ছা ঠিক আছে আমি একটু চেষ্টা করি, এরকম কিছু তারা পছন্দ করে না। যেহেতু 68 বছর ধরে তারা করে আসছে, অভিজ্ঞ চোখ, আমি যত বেশি চেষ্টা করি অন্য কারোর মতন হওয়ার, তারা ঠিকই ধরে ফেলে এগুলো। তারা এমনকি একদম পছন্দই করে না এগুলো। ন্যাচারাল একজন পার্সন হওয়ার চেষ্টা করতে হবে সবার আগে। সামাজিক কর্মকাণ্ডের প্রতি অনেক বেশি নজর দিতে হবে, সেটা লোক দেখানোর জন্য না, যাতে দেশের উপকার হয় এমনভাবে যেন তারা উদ্যোগ নেয় সামাজিক কার্যক্রমের। আর যেহেতু বিউটি প্যাজেন্ট, সৌন্দর্যের ক্ষেত্রেও একটু নজর দিতে হবে। পড়াশোনার কেমন গুরুত্ব থাকে সেখানে? পড়ালেখার সেরকম কোনো বাধ্যবাধকতা নেই যে এডুকেশনাল কোয়ালিফিকেশন এটা হতে হবে, এরকম এত বেশি হতে হবে, কিন্তু তার যদি সেরকম কোনো বিশেষ কোনো সাবজেক্টের উপর সেরকম বিশেষ দক্ষতা থাকে,
অবশ্যই তারা এটা হয়তো বা গুরুত্বের সাথে দেখে, যদিও এখন পর্যন্ত আমি সেরকম কিছু দেখিনি, কারণ মিস ওয়ার্ল্ড যে হয়েছে ভ্যানেসার থেকেও এডুকেশনাল সাইড থেকে অনেক বেশি কোয়ালিফাইড মেয়ে ছিল। তারা টপ 30 ছিল। জানতে চাই যে আপনি অনেক প্রতিযোগীর সাথে ছিলেন, কারোর সাথে বিশেষ বন্ধুত্ব হয়েছে কিনা? আমার রুমমেট মিস নেপাল শৃঙ্খলা খাতিবারা আমার বড় বোনের মতো ছিল, আমার সব থেকে ভালো বন্ধুও ছিল, এবং অন্যান্য অনেক দেশের মেয়েদের সাথেও অনেক ভালো সম্পর্ক ছিল। কোনো বিশেষ স্মৃতি? প্রতিটা দিনই বিশেষ স্মৃতি আমার কাছে, আমি অনেক মিস করি তাদেরকে। যারা মিস ওয়ার্ল্ড, এটা আমরা বিশ্বব্যাপী দেখি আর কি, যারা আপনার ভালো করেন তাদের কিন্তু শোবিজে তাদেরকে নিয়ে এক ধরনের আগ্রহ তৈরি হয়। আপনার আগ্রহ কিসে, সেটা আগে জানতে চাই। সব কিছুতে, শোবিজ জগতের প্রতি আমার আগ্রহ, ভালো লাগা ছোটবেলা থেকেই আছে। ভালো কাজ। আপনি কি পারফর্মিং মিডিয়ার সবকিছু বলছেন? হ্যাঁ। আচ্ছা, অভিনয় করতে চান অথবা আপনি গান করতে চান? সবকিছুর প্রতি আমার আগ্রহ আছে। যদি ভালো কাজ পাই, সুযোগ পাই, সময় পাই, যেহেতু পড়াশোনা কন্টিনিউ করতে হবে, সবই করবো ইনশাল্লাহ, যদি ভালো মানসম্মত এবং আমার রুচির সাথে। সবশেষ কোন সিনেমা হলে গিয়ে দেখেছেন? পোড়ামন্টু হলে গিয়ে দেখেছেন? জি। টিকিট কেটে দেখেছেন? সিনেমায় অভিনয়ের আগ্রহ আছে কিনা? হ্যাঁ। আপনি বাংলাদেশের সিনেমা এখন যে দেশের বাইরে ব্যবসা করছে বা পুরস্কার পাচ্ছে, আপনি সেগুলো জানেন? হ্যাঁ, অবশ্যই জানি। আপনি কি ধরনের সিনেমায় অভিনয় করতে চান যদি অফার পান? কারণ নানা ধরনের জনরা তো আছে, এবং সেটা আপনার কাছে জানতে চাই যে আপনি কি ধরনের সিনেমা করতে চান। অনেকে আবার বলেন আমি এই ধর করবো না, এই ধর করবো না। আপনার চয়েসটা জানতে চাচ্ছি। করবো না কোনটা সেটা বলতে চাচ্ছি না, কিন্তু করবেন, রাইট। এমন কোন সিনেমা যেটা আমার দেশীয় সংস্কৃতির, আমাদের দেশীয় প্রতিদিনকার জীবনযাপন, যে বাস্তবতাটা সেটা তুলে ধরে, এমন কোন সিনেমা করতে চাই। আপনার পছন্দ আছে সিনেমায়? মানে বাংলাদেশি কি ধরনের সিনেমা পছন্দ করেন? আপনার কোনো তারকা পছন্দ বা আপনার কোনো পরিচালক পছন্দ? আপনার পছন্দগুলো জানতে চাই আমরা। পরিচালকদের মধ্যে অমিতাভ রেজা স্যার, তারপরে মুস্তাফা সরোয়ার ফারুকী স্যার, এরকম অনেকেই আছেন, গুণী নির্মাতা, শুধু তারা না, অনেকেই আছেন। আর নতুন যারা, তারাও অনেক ভালো করছে। আর সিনেমার মধ্যে আমার অনেক পছন্দ। আপনার প্রিয় তারকা কারা? প্রিয় তারকা বর্তমানে বাংলাদেশে কমার্শিয়াল মুভি নায়কদের মধ্যে আমার শাকিব খান সবথেকে প্রিয় অভিনেতা, এবং তার অভিনীত মুভি সত্তা আমার অনেক পছন্দের একটি সিনেমা। কারণ দেশীয়, আমি বলেছি দেশীয় সংস্কৃতিটাকে প্রাধান্য দিই এসব কাজের ক্ষেত্রে, আমার এজন্য এই সিনেমাটা সবথেকে বেশি ভালো লাগে। আচ্ছা, আপনার পছন্দ আমরা দুই ধরনের বিষয় দেখলাম। আপনি বাণিজ্যিক ধারার মানুষদেরও পছন্দ করেন এবং একই সাথে যারা অফ ট্র্যাক মুভি করছেন তাদেরও পছন্দ করেন। আমরা চাই যে আপনি সব ধরনের মুভি এবং শোবিজে সব জায়গায় পদচারণা করেন। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2018 জান্নাতুল ফিরদৌস ঐশী, আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, একুশে টিভিকে অনেক ধন্যবাদ, আর আমার দেশের মানুষকে অনেক ধন্যবাদ। তাদের এই সাপোর্টের কারণে আমি মিস ওয়ার্ল্ডের টপ 30-তে ছিলাম, বাংলাদেশের নাম উচ্চারিত হয়েছে মিস ওয়ার্ল্ডের প্ল্যাটফর্মে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আগামী সপ্তাহে ফিরে আসবো আবারও কোনো ঘটনার বা বিষয়ের পিছনের গল্প নিয়ে। একুশে টেলিভিশনের সঙ্গেই থাকুন।